টনি বেঘুরে ঘুমোচ্ছে। ওয়ার্ড্রপ থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রিহুলা। মিনিট 10 পর বের হতেই দেখলো চেয়ারে বসে আছে হিয়ন। সম্মুখে প্রিহুলার জীববিজ্ঞান বই খোলা। কিছু সময়ের জন্য থমকে গেল প্রিহুলা। নীল রঙের ফুল হাতার টি শার্ট আর কালো ট্রাউজার পরে বসে আছে হিয়ন। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে ভালো মতো মাথা মোছেনি হিয়ন। উজ্জ্বল বর্ণের শ্যামপুরুষের নাসিকা ডগা রক্তিম হয়ে আছে। চোখে চশমা না দেখে কিঞ্চিত অবাক হলো প্রিহুলা। পরক্ষণে দ্রুত পায়ে এগিয়ে আসলো। হাতে থাকা তোয়ালে দিয়ে হিয়নের চুল মুছিয়ে দিতে দিতে বলল, জামাই, আপনার চুল তো ভেজা। আচমকা এরূপ আচরণে কিঞ্চিত বিরক্ত হলো হিয়ন। প্রিহুলার হাত থেকে তোয়ালে নিয়ে ধমকের সুরে বসতে বলল। কোনো রকম টু শব্দ না করে পাশের চেয়ারে বসলো প্রিহুলা। হাত পা সমান তালে মৃদু কাঁপছে তার। শরীরের তাপমাত্রা কমেছে কিনা কে জানে। বইটা বন্ধ করে প্রিহুলার হাত টেনে নিল হিয়ন। ক্ষতের অনেক অংশ চামড়া উঠে গেছে, কারণ দৃষ্টিপাত করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মলবের প্রলেপ লাগিয়ে দিল। প্রিহুলা জগৎ ভুলে ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে কেবল তাকিয়ে রইল রুষ্ট পুরুষের পানে। ঘড়ির কাঁটা রাত 1টা। প্রিহুলার দিকে তাকিয়ে বলল হিয়ন, রাতে খেয়েছো? প্রিহুলা দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলল। এতক্ষণ যাবৎ খেতে ইচ্ছে না করলেও হুট করে প্রচন্ড খিদে পেয়ে গেল হিয়নের। কোনো অজ্ঞাত কারণে মন খারাপ থাকলে সেটুকু এখন নেই মনে হচ্ছে। উঠে দাঁড়িয়ে প্রিহুলাকে তাড়া দিয়ে বলল হিয়ন, খাবে, চলো। দ্রুত খাটের পাশ থেকে মোটা সোটা শালটা নিয়ে গায়ে জড়িয়ে হিয়নের পিছু ছুটল প্রিহুলা। মাথা কেমন ভার হয়ে আছে তার, ঘুমে চোখ লেগে আসতে চাইছে। এই মুহূর্তে খাওয়া বাদ দিয়ে ঘুম হলেই ক্ষুণ্ণিবৃত্তি হবে মনে হচ্ছে। অবশ্যই কথা রাগী হামবড়া লোকটাকে কে বোঝাবে। কিচেনে আসতেই কোনো খাবার দেখতে পেল না হিয়ন। পাশ থেকে প্রিহুলা বলল, রাতে খাওয়া শেষ হইলে সব খাবার ফ্রিজে রাইখা দেয়। তুলি আপু, আপনি গিয়ে টেবিলে বসেন, আমি খাবার গরম কইরা নিয়ে আসতেছি। চুপচাপ ফ্রিজের দিকে এগিয়ে গেল হিয়ন। খাবার বের করে চুলার কাছে এসে গ্যাস অন করে বলল, পোড়া স্থান এখনো শুকায়নি। হাতের মলমটুকু অক্ষত আছে তো, নাকি কোথাও মাখিয়ে ভ্যানিশ করে দিয়েছো? চট করেই হাতের দিকে তাকালো প্রিহুলা। না, ঠিকঠাক আছে। স্বস্তির শ্বাস ফেললো পরক্ষণে। মুরগির মাংসের তরকারি গরম হলে টেবিলে নিয়ে আসলো হিয়ন। দুটো প্লেট নিয়ে খানিকটা ভাত আর তরকারি নিয়ে প্রিহুলাকে ডাকলো। রাজ্যে অরুচির সঙ্গে ভিডিওটা পোস্ট করেছিলাম। অরুচি এসে ভর করলো প্রিহুলার মুখে। মাথা ভারের সঙ্গে জিভটাও তিতকুটে লাগছে এখন। এই মুহূর্তে খাওয়ার একটুও ইচ্ছে নেই। চট করেই একটা বাহানা বের করে নিল প্রিহুলা। মুখে বিরস মুখে বলল, জামাই, আমার হাতে তো মলম, আমি কি কইরা খাবো? তার সে বরং রুমে চইলা যাই। প্রিহুলার কথায় অপ্রস্তুত হলো হিয়ন। কথাটা একদম মাথায় ছিল না। তার জন্যেই তো মেয়েটার হাতের এই দশা। গলাখানিক খাকারি দিয়ে বলল, আমার অক্ষত হাত কি তোমার চোখে পড়ছে না, নাকি আমার হাতে খেতে কোনো সমস্যা তোমার? কোনটা বলো? হিয়নের কথা শুনে বিস্ময়ে কথা বলতে পারল না প্রিহুলা। তার ভোতা মস্তিষ্ক এরূপ শান্ত আচরণটুকু হজম করতে পারছে না। লোকটার সম্মুখে গেলেই তো হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায়। তার হাতে খাবার খাওয়া বিরাট ব্যাপার স্যাপার। আজ নির্ঘাত মৃত্যু অবধারিত। তার হাতে খাবার খাওয়া বিরাট ব্যাপার স্যাপার। আজ নির্ঘাত মৃত্যু অবধারিত। জড়তা সংকোচ ভাব নিয়ে এগিয়ে আসলো প্রিহুলা। হিয়নের পাশটায় বসতেই খেয়াল হলো তার হাত পা আবারও অবাধ্যের মতো কাঁপছে। ভয়ে বক্ষস্থল ধুকপুক করছে। ভাত মাখিয়ে প্রিহুলার মুখে তুলে দিল হিয়ন। খাবার ভালো মতো চিবালেও গলায় বোধহয় আটকে গেল প্রিহুলার। অস্বস্তিতে কপাল বেয়ে ঘাম ছুটে গেল মুহূর্তেই। পানির গ্লাস সামনে রেখেও হাত বাড়ানো দায়ী হয়ে পড়েছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য বাঁধনে জড়িয়ে আছে সর্বাঙ্গ। এই মুহূর্তে লোকটা ধমকে উঠলেই প্রিহুলার প্রাণ পাখি পালাবে দেহ খাঁচা ছেড়ে। এ কোন বিপত্তি! কিয়ৎক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে পানির গ্লাস এগিয়ে দিল হিয়ন। মেয়ের জন্য হাতে বানানো খাবারগুলো গুছিয়ে নিয়েছিল রেনু।
মায়ের হাতে বানানো চিড়ায় মোয়া, পাটিসাপটা, পিঠা, নাড়ু ও মুড়ি বেশ পছন্দের প্রিহুলার। সবকিছু নিজ হাতে তৈরি করেছে রেনু বেগম। স্বামী কালকে বেজায় রেগে থাকলেও পরবর্তীতে ঠিকই বলেছিলেন মেয়েকে দেখতে ঢাকায় যাবেন। খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল রেনু। লোকটা এত সহজে রাজি হবে কল্পনাতীত ছিল। মেয়ে যে তার বড়ই আদরের। সন্তানের প্রতি বাবা মায়ের যতই রাগ ক্ষোভ থাকুক, স্নেহ সকল কিছুর ঊর্ধ্বে। তাছাড়া প্রিহুলার তো কোনো রকম দোষ ছিল না। সেদিন বিয়েতেই দুর্ঘটনা না ঘটলে সবকিছু আজ এত অগোছালো হতো না নিশ্চয়ই। এভাবে পথে বসতে হতো না। সবই যে নির্মম ভাগ্য। কথাগুলো বলতে বলতে চোখের কোণা ভিজে উঠল রেনুর। ঋণের টাকা নিয়ে ঝামেলায় পড়েছে আরিফ হক। মিটমাট না হওয়া অবধি মেয়ের কাছে যেতেও পারবেন না তিনি। স্বামী বাড়িতে ফিরলেই বোঝা যাবে তিনি ঢাকায় যেতে পারবেন কিনা। পাশ থেকে প্রিহাল বারংবার বলছে সে বুবুর শ্বশুর বাড়িতে যাবে। বাবাকে যেন বলে দেয় তাকেও নিয়ে যেতে। ছেলের কথার প্রতি উত্তরে মাথায় একটুখানি হাত বুলিয়ে দিল রেনু বেগম। অজান্তে ভেতর থেকে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। সকালে তৈরি হয়ে ডাইনিং টেবিলে এসেছে হিয়ন। প্রিহুলা ছাড়া সবাই উপস্থিত। টনি একেবারে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে আছে। কোনো রকম কথা না বলে চেয়ার টেনে বসলো হিয়ন। ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছেন লাইলা খাতুন। তুলি চা হাতে এগিয়ে এসে বলল। তুলির কথা শুনে খাওয়া রেখে থমকে গেল হিয়ন। কালকে রাতে তো মেয়েটা দিব্যি বলেছিল তার নাকি সহজে জ্বর আসে না। গ্রামে থাকাকালীন কত শত ভিজেছে। কি প্রয়োজন ছিল মিথ্যা বলার? নয়তো আগাম মেডিসিন দিয়ে দিত হিয়ন। রাত থেকেই মেয়েটার ভালো লাগছিল না বোধহয়। সে জন্যেই খাওয়া নিয়ে কেমন গড়িমসি করছিল। রাগ মাথাচাড়া দিল হিয়নের। খাবার রেখে উঠে দাঁড়িয়ে তিতিনের রুমের দিকে গেল সে। ছেলের কাণ্ড দেখে হতভম্বের মতো তাকিয়ে রইলেন লাইলা খাতুন। ছেলে দেখছি মায়ের অনুমতি ছাড়াই চলে গেল মেয়েটার রুমে। যাওয়ার পূর্বে কি বলা উচিত ছিল না একবার? মায়ের কাছেও তো দায়িত্ব অর্পণ করতে পারত। ছেলে কি তবে বিশ্বাস ভঙ্গ করবে? মুহূর্তেই মুখে হতাশা চিন্তা এসে ভর করে লাইলা খাতুনের। গায়ে মোটাসোটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে প্রিহুলা। নিজেকে জড়সড় করে নিচ্ছে ক্রমেই। মাথা প্রচণ্ড ভার হয়ে আছে। চোখ খোলবার জোটুকু নেই। কালকে প্রথমবারের মতো বৃষ্টিতে ভেজেনি প্রিহুলা। এর আগেও গ্রামে থাকাকালীন বহুবার রাত্রিরে লুকিয়ে ভিজেছে। কই তখন তো জ্বরে এত নাস্তানাবুদ হয়নি সে। কালকের বৃষ্টি নয়, বরং মুহূর্তটা ভয়ানক লোমহর্ষক ছিল। সেই ভয়ানক অনুভূতির ছোবলে গা কাঁপিয়ে জ্বর এসেছে। নিশ্চিত রুষ্ট পুরুষের রোষানলের উত্তাপ এটা, যেটা একেবারে নাজেহাল করে ছেড়েছে প্রিহুলাকে। তার উপর লোকটা হুটহাট করে কোলে তুলে নিলে হৃৎপিণ্ড অকেজো হয়ে যায় যেন। এই ভয়ঙ্কর অনুভূতি জ্বর আসার পিছনে হিয়নকেই দায়ী করে কিশোরী মন। আমি তো খেয়াল করি নাই আপুর গায়ে এত জ্বর। তৈরি হওয়ার সময় ডাক দেওয়ার পর মাথার ভিতর থেকে আপু বলছে স্কুলে যাবে না, তাই আমি একাই রেডি হইয়া চইলা গেছি। টুনির কণ্ঠে স্পষ্ট অপরাধ বোধ। মাথা খানিকটা নিচু করে কথাগুলো বলল টুনি। কাঁথার ভিতর থেকে খানিকটা মাথা বের করে আধো চোখ মেলে তাকালো প্রিহুলা। আবারও সম্মুখে সেই রাগী মুখাবয়ব। গাঢ় নীল রঙের শার্ট আর ফর্মাল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে হিয়ন। তৎক্ষণাৎ চোখ মুখ খিচিয়ে নিল প্রিহুলা। ভেতরের ভয়টা আবারও মাথা চাড়া দিল। লোকটা সম্মুখে আসলেই তো হাত পা কাঁপে, হৃৎপিণ্ডের গতিপথ বৃদ্ধি পায়। ভয়টুকু সামাল দেওয়া দুষ্কর হয়ে পড়ে তখন। পরক্ষণে পিটপিট করে তাকালো প্রিহুলা। চোখ ভীষণ রকম জ্বালা করছে তার। চোখের সামনে হিয়নকে বসা দেখে ভয়ানক চমকে উঠল মুহূর্তেই। জ্বর পরিমাপ করার জন্যে সবে প্রিহুলার দিকে হাত বাড়িয়েছিল হিয়ন। টুক করে মাথাটা কাঁথার ভিতর ঢুকিয়ে নিল প্রিহুলা। অন্ধকারেও মাথা বেগতিক ঘুরতে লাগলো তার। গটিসুটি করে নিল নিজেকে। বিড়বিড় করে জড়ানো স্বরে বলল, এরকম একদম কাছে আসবেন না, আমার ভয় করে। আপনার জন্যই আমার জ্বর আসছে। এখানে থাকবো না, আমি চইলা যাবো গ্রামে।
প্রিহুলার কথা শুনে ভ্রুকুঞ্চিত হয়ে আসলো হিয়নের, সঙ্গে চরম বিরক্তি বোধ হলো। আচমকা প্রিহুলার এরূপ কথা কিয়ৎ সময়ের জন্য গভীর ভাবনায় ফেলে দিল তাকে। মেয়েটা নিজেই তো সর্বক্ষণ পাশ ঘেঁষে থাকে, আর কেমন দূর দূর করছে এখন, যতটুকু পর্যন্ত পরিমাপ করতে দিতে চাইছে না। মেয়েটা মাত্রাধিক ভয় পায় ঠিক আছে, কিন্তু তার জ্বর আসার পিছনে সোজা হিয়নকে দায়ী করছে কেন? মেয়েটাকে কি যেচে ভিজতে পাঠিয়েছিল সে? বাকি আর কথা না পারিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গেল হিয়ন। এতক্ষণ যাবৎ সর্বশক্তি সঞ্চয় করে চোখ নিভু খোলা রাখলেও এখন পুরোপুরি লেগে আসছে। লাইলা খাতুন আসলেন তিতিনের রুমে। প্রিহুলার সম্মুখে এসে কপালে হাত ছোঁয়াতেই আটকে উঠলেন। সাংঘাতিক জ্বর। আবছা দৃষ্টিতে লাইলা খাতুনের উপস্থিতি টের পেতেই আঁকড়ে ধরল প্রিহুলা। ততক্ষণে হিয়ন নিজের রুম থেকে থার্মোমিটার নিয়ে আসলো। বিচলিত মাকে দেখে দ্রুত খাটের কাছে এগিয়ে আসলো হিয়ন। প্রিহুলার কপাল ছুঁয়ে দেখতেই আটকে উঠল। কপাল জুড়ে দেখা দিল চিন্তার ভাঁজ। ব্যতিব্যস্ত হয়ে মায়ের উদ্দেশ্যে বলল, এক্ষুনি এক্ষুনি প্রিহুলার মাথায় পানি দিতে হবে মামুনি, নয়তো খিচুনি উঠে যাবে। মাথা কাত করে সাই জানিয়ে তুলিকে ডাকতে চলে গেলেন লাইলা খাতুন। অচেতন মনে হিয়নের উপস্থিতিটুকু টের পেল প্রিহুলা। কম্পিত হাত সামনে বাড়াতেই হিয়নের বক্ষস্থলে শার্টের বোতামে ঠেকল। প্রিহুলার মাথা আলতো হাতে টেনে নিজের কোলে তুলে নিল হিয়ন। দুর্বল হস্তে যথাসম্ভব হিয়নের পাঁজর বরাবর ধাক্কা দিল প্রিহুলা। আপনি কাছে আসছেন কেন? শাশুড়ি কই? তারে ডাকেন। চড়ানো কণ্ঠে বলে প্রিহুলা। রাগত্ব দৃষ্টি ফেলে প্রিহুলার কম্পিত শুকনো অধরষ্টে তাকিয়ে আছে হিয়ন। মেয়েটা এমনভাবে নিষেধাজ্ঞা জারি করেছে যেন হিয়ন তার সর্বস্ব হরণ করতে এসেছে। মনে হচ্ছে মুহূর্তেই তার বোধবুদ্ধি জাগ্রত হয়ে গেছে। কি ভেবেছে দুর্বলতার সূচক গ্রহণ করতে চলে এসেছে হিয়ন? থার্মোমিটারটা প্রিহুলার মুখের মধ্যে রেখে কঠিন স্বরে বলল হিয়ন, চুপচাপ জ্বর পরিমাপ করতে দাও। আমি তোমার হাজবেন্ড হই, অন্য কোনো পুরুষ ছুঁয়ে দিতে আসেনি তোমায়। এই যে বারংবার ঠেলে ঠুলে দূরে সরিয়ে দিয়ে আবুল তাবুল বকছো, শুনতেও বিশ্রী লাগছে। ইচ্ছাকৃত আসিনি এখানে, তুমি অসুস্থ বিধায় আসতে বাধ্য হয়েছি। শান্ত হয়ে চুপচাপ হিয়নের কথাগুলো শুনছিল প্রিহুলা। চোখের কোণা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার। কি সুন্দর অধিকার বোধ নিয়ে অনায়াসে বলে ফেলল কথাটা। হিয়ন কি মন থেকে আদেও মেনে নিয়ে বলছে কথাটা? প্রিহুলার জন্য তো ছিটেফোঁটা অনুভূতিও নেই তার মনে। মায়া, অনুভূতি, ভালোবাসা ছাড়া কি অধিকার ফলানো যায়? লোকটার সম্মুখে আসলেই যে কিশোরী মনে ভালো লাগা অনুভূতির সংমিশ্রণ তৈরি হয়। নিষিদ্ধ কিছুর প্রতি আকৃষ্ট হওয়াই বোধহয় মানব বৈশিষ্ট্য। নিজের পড়াশোনার উদ্দেশ্যে শহরে পাড়ি জমালেও মন অবাধ্যের মতো নিয়ন্ত্রণাধীন হতে চাইছে, যেটা কখনো দুঃস্বপ্নেও সম্ভব নয়। অবচেতন মন সেটাই মানসপটে ভাসিয়ে তোলে যত্ন সহকারে। খুব শীঘ্রই এখান থেকে প্রস্থান করতে হবে প্রিহুলা। অভিনয়ের জালে নিজেই জড়িয়ে গেলে সংসার নিশ্চিন্ত। নিজের স্বপ্ন পূরণের তাগিদে মিথ্যে অভিনয়ের জালে নিজেই জড়িয়ে গেলে সংহার নিশ্চিত। সেই স্বপ্নই দেখা উচিত যেটা বাস্তবায়নের নিশ্চয়তা থাকে। ইহজনমে হিয়নকে পাওয়া সম্ভব নয় প্রিহুলার। তুলি ততক্ষণে ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি নিয়ে আসলো। জ্বরের প্রকোপ বেশি হওয়ায় ঔষধ আনতে বেরিয়ে গেল হিয়ন। লাইলা খাতুন গিয়ে টুনিকে ড্রাইভারের সঙ্গে স্কুলে পাঠিয়ে দিলেন। স্তব্ধ হয়ে বন্ধ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল প্রিহুলা। অসুস্থতার কোনো অনুভূতিই তাকে স্পর্শ করছে না। জীবন কঠিন আর বাস্তবতা ঢের দুরূহ। যেদিন প্রিহুলার বিয়েতে হিয়ন প্রতিবাদ জানায় সেদিন থেকেই বোধহয় কিশোরী মনে এই অজ্ঞাত অনুরক্ত পুরুষ জায়গা করে নিয়েছিল। এখান থেকে হিয়নের শানিত ব্যক্তিত্বে ক্ষতবিক্ষত হওয়ার চেয়ে গ্রামে চলে যাওয়া অধিক শ্রেয় হবে। বিকেল থেকে রেনু বেগমকে কল করে ফোন নাম্বার বন্ধ পাচ্ছে রাশিদা। পরশুদিন তার স্বামী ঢাকায় যাবেন। খবরটা দিতেই এক প্রকার ফোন করা। এখন মনে হচ্ছে তাকে চেঁচে তাদের বাড়ি যেতে হবে। তার স্বামী যে এত সহজে প্রিহুলার বাবাকে নিতে রাজি হবে এটা কল্পনাতীত ছিল। কথাগুলো ভাবতে ভাবতে পুনরায় করল রাশিদা। এবার ফোন খোলা পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুবার বাজতেই রিসিভ হলো। তাৎক্ষণিক প্রশ্ন ছুড়ল রাশিদা, ফোন বন্ধ ছিল কেন আপা? টুনির বাপে পরশুদিন যাবে ঢাকায়, সকাল 9টায় রওনা দিব। প্রিহুলার বাপের তৈরি থাকতে বললেন। ওপাশ থেকে থমথমে গলায় উত্তর দিল রেনু বেগম,
পিহুলার বাপ যাবে না ঢাকায়, কাজে একটু আটকা পড়ে গেছে। খবর খান আমিই জানাইতাম, কিন্তু ঝামেলার জন্য সুযোগ হয় নাই। আপনি কল করছেন, ভালো হয়েছে, সমস্যা নাই। পরে জহির ভাইয়ের থেকে ঠিকানা নিয়া পিহুলের বাপে যাইবনে। নিজের মতো কথা শেষ করে লাইন কেটে দিলেন রেনু বেগম। রাশিদা উত্তর দিতে গিয়ে খেয়াল করলো লাইন কেটে গেছে। কপালে চিন্তার ছাপ পড়ল তার। পান চিবুতে চিবুতে ঘরে প্রবেশ করলেন চমেলা খাতুন। ছোট ছেলের বউয়ের গম্ভীর মুখখানার দিকে তাকিয়ে বললেন, ওই সেমরির বাপের কি কইল, পরশু যাইব না? থমথমে অন্ধকার ছন্ন মুখে জবাব দিল রাশিদা, না আম্মা, কি ঝামেলায় বলে আটকায়া গেছে, পরে কোনোদিন যাইবো কইল। কথাটুকু শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল জমেলা খাতুন। কথাটুকু শোনার জন্যে যেন প্রস্তুত ছিলেন না বৃদ্ধা। ছোট ছেলের সঙ্গে এই বিষয়ে কালকেই কথা হয়েছে তার। এবার ঢাকায় গেলে ছলে বলে কৌশলে প্রিহুলাকে গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। বড় ছেলের বউয়ের প্রতি এখনো রাগ অভিমানের প্রাচীর তুলে রেখেছেন। সে মা হয়ে ছেলের জীবন ধ্বংস করলেও দাদি হয়ে এটা মেনে নিবেন না চমেলা খাতুন। কিন্তু প্রিহুলার বাবা শহরে না গেলে তো মেয়েটাকে ফিরিয়ে আনাটা সহজ হবে না। মুখ বাঁকিয়ে নিয়ে বলল জমেলা খাতুন, এদের মতিগতি তো কিছুই বুঝি না। এমন একটা কাণ্ড কইরা মাইয়ার বিয়া দিল। কই বিয়া দিছে একটাবার গিয়া দেখবো না? এমন পাষাণ বাপ মা তো জীবনেও দেখি নাই। মাঝখান দিয়া কপাল পড়লো আমার সোনার টুকরো নাতিটার। আদৌ জামাই আদর পাই কিনা কে জানে। হ্যাঁ তাই না বাদ। আমার নাতির আপ্যায়ন করবার ক্ষমতা আছে বুঝি তাগো? এখনো সময় আছে, লায়লার জন্য সঠিক বুঝ হয়। চুপচাপ শাশুড়ির কথাগুলো শুনছে রাশিদা। পাল্টা কোনো উত্তর দেয়নি। ভেতর থেকে কেবল বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সবকিছু কেমন অদ্ভুত লাগছে তার কাছে। হুট করেই টুনিকে এসে নিয়ে গেল হিয়ন। বলল 1 বছরের জন্য তার পড়ার দায়িত্ব নেবে। একমাত্র মেয়ে হওয়ায় প্রথমে রাজি হয়নি রাশিদা। পরক্ষণে অনেক জোরাচুরি করে জহিরের অনুমতি নিয়ে টুনিকে নিয়ে চলে গেল হিয়ন। প্রিহুলার একাকিত্ব ঘোচাতেই যে ছেলেটার এমন সিদ্ধান্ত বেশ বুঝতে পেরেছিল রাশিদা। তবে কি তাদের দুজনকার মধ্যে সম্পর্ক ঠিকঠাক নেই? অবশ্য হিয়নকে বেশ বিচক্ষণী মনে হয় রাশিদার। সে তো আর স্বল্প শিক্ষিত মূর্খ নয়। কিছু একটা ভেবেই হয়তো টুনিকে নিয়ে গেছে। মধ্যাহ্নের শেষ ভাগে রোদ্দুরটুকু বিলীন হয়ে বিকেলের প্রস্তুতি নিচ্ছে অম্বর। বাইরে তাকালে ঈষৎ কুয়াশার মতো ধরা দেয় চোখে। শহুরে যান্ত্রিক ধোঁয়া নাকি স্বচ্ছ কুয়াশা বোঝার কোনো রকম উপায় নেই। জানালার কাছে বসে আছে প্রিহুলা। খানিকক্ষণ আগে গা থেকে জ্বর নেমে গেছে অনেকটা। এতক্ষণ যাবৎ মায়ের মতোই সেবা করেছেন লাইলা খাতুন। নিজের মা হলেও বোধহয় এতটা করতো না। পাশে টুনি বই নিয়ে বসে আছে। কয়েক পদের ফল কেটে রুমে প্রবেশ করলো তুলি। পেছন পেছন লাইলা খাতুন আসলেন মশলা মেশানো লাল চা হাতে। মেয়েটাকে সুস্থ দেখে খানিকটা স্বস্তি লাগছে। তবে ছেলের চিন্তা এখনো মনে জেঁকে বসে আছে। তখন মেয়েটার জ্বরে কেমন ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল হিয়ন। হাবভাবে বলছিল সে হসপিটাল যাবে না আজকে, সামান্য জ্বরই তো হয়েছিল। মেয়েটার দেখভাল করার জন্যে বাসায় যে দুজন আছে সেটুকু কি হিয়ানের মাথায় ছিল না? শেষে অহনার ফোন পেয়েই হসপিটালে গিয়েছে ছেলেটা। যত কিছুই হোক, ডাক্তারদের কি আর ছুটি মেলে? খাটের উপর ফলের বাটি রেখে বলল তুলি, বাবির প্রতি ভাইয়ের যে কি মায়া, নিজের হাতে কেমন যত্ন আত্তি করলো। আমার হাত থেকে পানির মগ নিয়ে নিজেই মাথায় পানি দিল, ওষুধটাও কি যত্ন কইরা খাওয়াই দিল। এমন জামাই পাইতে ভাগ্য লাগে গো ভাবি। তুলির কথা শুনে দৃষ্টি নিচু করে বসে রইল প্রিহুলা। খাটে বসে প্রিহুলার হাতে চা তুলে দিল লাইলা খাতুন। পরক্ষণে তুলির উদ্দেশ্যে বললেন, রান্নাঘরে চুলোয় না ডিম সিদ্ধ বসানো, গিয়ে নামিয়ে রাখ। বাকি কথা না বলে চলে গেল তুলি। হাসি মুখে প্রিহুলার দিকে তাকিয়ে বললেন লাইলা খাতুন, গ্রাম থেকে যে শহরে এসেছো হঠাৎ, আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর এসেছে, ঠিক হয়ে যাবে। আজকে জ্বর নেমে যাবে পুরোপুরি, দেখো। চায়ে চুমুক রেখে মস্তিষ্কে ভাবনার আসর বসালো প্রিহুলা। এই চটটুকুর কারণ সে নিজেই হদিশ করে উঠতে পারেনি।
হতে পারে শাশুড়ির কথাটুকুই সত্যি। টুনিকে ডেকে কমলার কোয়া দিল লাইলা খাতুন। প্রিহুলা কেবল নিশ্চুপ দৃষ্টি ফেলে উত্তপ্ত কাপের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে মন বলছে সবকিছু ছেড়ে ছুঁড়ে পালা প্রিহুলা, নয়তো খুব শীঘ্রই অস্তিত্ব হারিয়ে বিলীন হবি রুষ্ট পুরুষের তরে। ঘড়ির কাঁটা রাত 9টায়। জ্বর একেবারেই নেমে গেছে প্রিহুলার। ঈষৎ ঠান্ডার মধ্যেও শরীর ঘামে ছুপ। হতে পারে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এটা। গা মুছিয়ে দেওয়ার জন্যে ওয়াশরুমে চলে গেল প্রিহুলা। মনে হচ্ছে এই মুহূর্তে শাওয়ার নিলে অনেকটা রিফ্রেশ রাখবে। ভাবনা অনুযায়ী একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো প্রিহুলা।